আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ড ওকে কিনা আমাকে একটুখানি জানাবেন। ওকে, সো হোপফুলি সবকিছু ঠিক আছে। আমাকে একটুখানি জানান যে সাউন্ডটা ওকে কিনা এন্ড কথা ক্লিয়ার কিনা। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকের ক্লাস হবে, সেটা হচ্ছে সমাস। তাদের সবারই মোটামুটি সমাস নিয়ে আপনারা বেশ ঝামেলায় পড়েন বা সমাসে আপনাদের অনেকের প্রবলেম হয়। আমরা আজকের ক্লাসে সমাস নিয়ে যতটুকু সম্ভব আমরা আলোচনার দিকে আস্তে আস্তে যাব, ঠিক আছে? ওকে, তো হোপফুলি সব ঠিক আছে, আমরা তাহলে শুরু করতে পারি। কেমন আছেন? সাউন্ড ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? দুঃখিত, আমার আসলে 15 মিনিট লেট হয়ে গেছে। আমার আসলে গাড়ির কাজ করাচ্ছিলাম, তো কাজ শেষ হয় নাই, তাড়াহুড়ো করে তারপরে চলে আসছি, এই জন্য 15 মিনিট পিছিয়ে দিতে হয়েছে। ওকে, অল ক্লিয়ার। তো আমাদের সমাসের উপর মোট ক্লাস হবে 4টা। কয়টা ক্লাস হবে? সমাসের উপর মোট ক্লাস হবে 4টা। আপনাদের চক্র 1 শেষ, চক্র 1-এর মেগা এক্সামও হয়ে গেছে। চক্র 1 শেষ হওয়ার পরে চক্র 2 আগামীকালকের মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে বচনের ক্লাস হয়নি, বচনের ক্লাস হয়েছে, আপনি করেন নাই, বাচ্চ পড়ানো হয় নাই, ঠিক আছে? স্যার কিছু মনে করবে না, সমাজটা একটু বাড়িয়ে একটু আস্তে ধীরে, এই যা একটু বাড়িয়ে আস্তে ধীরে 4টা ক্লাস হবে সমাসের উপরে। খুশি না আপনারা? 4টা ক্লাস, এর থেকে আর কি বাড়াবো বলেন? ওকে, তো আমরা একটু আস্তে ধীরে সমাজটা পড়ার জন্য চেষ্টা করব। আপনারা যেহেতু সমাজে অনেকের সমস্যা, স্যার অলমোস্ট কয়টা ক্লাস হবে? মোট 40টার মতো ক্লাস হবে। মোট 40টার মতো ক্লাস হবে। 40টা বা 40-এর আশেপাশে থাকবে আমাদের ক্লাসের সংখ্যা। ওকে, আচ্ছা, তো তাহলে চলেন আমরা কি ক্লাস আরম্ভ করে দিতে পারি? সবাই অবশ্যই, সবার কাছে খাতা কলম থাকবে। আর আমাদের বাংলাবাজ বইটা যারা কিনছেন তাদের কাছে বই থাকলেই হবে। যাদের কাছে বাংলাবাজ বই আছে তাদের আর নোট করা লাগবে না। যাদের কাছে বাংলাবাজ বই নাই, অন্য যে কোনো বই থাকলে আপনি অবশ্যই নোট করবেন, কারণ অন্য বইয়ের সাথে আমার পড়ানো নাও মিলতে পারে, বুঝছেন? আচ্ছা, তো চলেন আমরা তাহলে আলোচনা শুরু করি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে সমাস প্রাথমিক আলোচনা। আমরা এই জায়গাতে সমাসের যে প্রাথমিক আলোচনা, আপনাকে ভাই ডাকবো নাকি স্যার ডাকবো? আপনার যেইটা খুশি এইটাই ডাকতে পারেন, কোনো সমস্যা নেই, যেইটা ইচ্ছে এইটা দেখেন। আচ্ছা, তাহলে শুরু করি। হ্যাঁ, তো আসুন প্রথমে আমরা একটু সমাসের প্রাথমিক যে আলোচনা, সেই আলোচনাটা নিয়ে একটু কথাবার্তা বলি। সমাস প্রাথমিক আলোচনা। আসেন, সমাস শব্দের অর্থ 3টা। একটা হচ্ছে সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন। সমাস মানে কি? মিলন, ঠিক আছে? এটা একটা। নাম্বার 2, সমাস মানে হচ্ছে একপদীকরণ। একপদীকরণ, হ্যাঁ, ওকে। এন্ড 3 নাম্বার, সমাস মানে হচ্ছে সংক্ষেপণ। সংক্ষেপণ। তাহলে সমাস শব্দের অর্থ কি বলেন তো? স্যার প্রতিটা ক্লাসের পিডিএফ কোথায় পাওয়া যায়? আপনাদের ডিসকাশন গ্রুপ আছে, ডিসকাশন গ্রুপে অ্যাড হয়ে পোস্ট দিবেন, বুঝছেন? ডিসকাশন গ্রুপে অ্যাড হয়ে পোস্ট দিবেন, পোস্ট আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে যত প্রবলেম আছে। তাহলে খেয়াল করেন, সমাস শব্দের অর্থ মিলন, সমাস শব্দের অর্থ একপদীকরণ, সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। এখন আসেন এই যে ব্যাপারগুলো আসলে কেমন সেটা আগে একটু বোঝার জন্য চেষ্টা করি। ধরেন আমি লিখলাম যে সিংহ চিহ্নিত আসন, তাই না? সিংহ চিহ্নিত আসন। এখন বলেন সিংহ চিহ্নিত আসন এটাকে একসাথে কি বলে বলেন তো? সিংহ চিহ্নিত আসন এটাকে একসাথে বলে সিংহাসন, ঠিক আছে? সিংহ চিহ্নিত আসন এটাকে একসাথে বলে সিংহাসন। এখন দেখেন, খেয়াল করে দেখেন তো, এই যে এইটা থেকে সিংহ চিহ্নিত আসন, এইটা থেকে এইটা তৈরি হয়েছে, এম আই রাইট? এখন খেয়াল করে দেখেন তো,
এই যে দেখেন এখানে সিংহ, এখানে চিহ্নিত, এখানে আসন, এই তিনটা শব্দকে আমি এখানে এসে এক পদে নিয়ে আসলাম। দ্যাট মিনস এটা হচ্ছে এক পদীকরণ। দেখেন এক পদীকরণ কিভাবে করলাম, কথা সমাসের ক্লাস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, না বুঝলে কিন্তু পারবেন না ভাই। সহজ কথা যদি মানে আপনি যদি বেসিক না ক্লিয়ার করেন তাহলে কখনোই আপনি জিনিসটা বুঝতে পারবেন না। হ্যাঁ, নতুন ভর্তি হলাম, সবার সাথে প্রতিযোগিতা করতে পারবেন? পারবেন, সমস্যা নেই। আজকে একেবারে মানে আপনি যেই দিনে ভর্তি হন কোনো সমস্যা না, আপনি মনে করবেন এটা আপনার প্রথম ক্লাস এবং এইটাই কোর্সের প্রথম ক্লাস, আমি ওইভাবেই পড়াবো, সমস্যা নাই। আচ্ছা, তো দেখেন আমি আবার বলছি যে সিংহ চিহ্নিত আসন। তাহলে এই যে এখানে অনেকগুলো পদকে আমি একটা পদে নিয়ে আসলাম, তার মানে এক পদ করলাম। এখন এখানে পদ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। আর এখানে আছে কয়টা? সিংহাসন একটা। তার মানে দেখেন সংক্ষেপ করলাম, সেটাকে বলে এটা হচ্ছে সংক্ষেপণ। এবার খেয়াল করে দেখেন এই যে এখানে দুইটা শব্দ, একটা সিংহ আর একটা আসন, এই দুইটাকে দেখেন তো মিলন করে দিলাম না? সিংহ আর আসন দুইটাকে মিলাই দিলাম। তাহলে সিংহ আর আসন দুইটাকে মিলাই দিলেন, তো এইটার নাম হচ্ছে কি? মিলন। এবার বুঝছেন সমাস কিভাবে কাজটা করে? এখন মনে রাখবেন বড় যে বাক্য ওইটাকে বলো এটা হচ্ছে ব্যাস বাক্য, এটা হচ্ছে ব্যাস বাক্য। এই যে সিংহ চিহ্নিত আসন এটা ব্যাস বাক্য। এই ব্যাস বাক্য ছাড়াও এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বিগ্রহ বাক্য। ঠিক আছে? তাহলে যেটা ব্যাস বাক্য সেটাই বিগ্রহ বাক্য, কিন্তু যেটা তৈরি হয় ওটা হচ্ছে সমস্ত পদ। এইটাকে বলতে পারি এটা হচ্ছে কি? সমস্ত পদ। এখন সমস্ত পদের মধ্যে আবার দুইটা পার্ট আছে। এই যে দেখেন সিংহ এটা শুরুতে আছে, এই জন্য এটাকে বলো পূর্ব পদ। আর এই যে আসন এটা শেষে আছে, এই জন্য এটাকে বলো পরপদ। এটাকে কি বলো? পরপদ। পরপদ ছাড়াও এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে উত্তর পদ। আমাকে একটু বলেন তো, আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? কনসেপ্টটা কি বোঝা গেছে? তাহলে সিংহ হচ্ছে পূর্বপদ, আসন এটা হচ্ছে পরপদ, পরপদের আরেকটা নাম হচ্ছে উত্তরপদ। এবার আমাকে বলেন আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? বেসিক জিনিসটা ক্লিয়ার কিনা বলেন প্লিজ। ক্লিয়ার? একটু পর্যন্ত বুঝছেন ভাই? কোনো প্রবলেম আছে? নো প্রবলেম। এই প্রাথমিক এতটুকু আলোচনা যদি না বুঝেন তাহলে কিন্তু আপনি কিন্তু সমাজ বুঝতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? এতটুকু যদি না বুঝেন তাহলে সমাজ বুঝতে পারবেন। কারণ কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, আমি প্রবলেম সলভ করেই সামনে আগাবো। প্রবলেম সলভ না করে সামনে আগাইতে পারবো না। কথা ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আবার একটু বলতেছি। সিংহ চিহ্নিত আসন এটা একটা বড় বাক্য। সিংহ চিহ্নিত আসন এটাকে একসাথে বলতে পারি সিংহাসন। তো বড় বাক্য যেটা এটার নাম হচ্ছে ব্যাস বাক্য, আর যেটা তৈরি হয় ওটার নাম হচ্ছে সমস্ত পদ। বুঝছেন? আচ্ছা, আর এটা হচ্ছে মিলন। সমাস শব্দ অর্থ মিলন, এক পদীকরণ, সংক্ষেপণ। আর সমস্ত পদের দুইটা অংশ, একটা হচ্ছে শুরুতে যেটা থাকে ওটা হচ্ছে পূর্বপদ, পরে যেটা থাকে ওটা হচ্ছে পরপদ বা উত্তরপদ। ঠিক আছে? এবার বুঝছেন? যারা বুঝেন নাই তারা এইবার আশা করে বুঝার কথা। আচ্ছা, এবার চলেন আমরা একটু সমাসের এবার একটু ডিটেলসে আলোচনা করি। খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, নাহলে কিন্তু বুঝবেন না। খুব ঠান্ডা মাথায় বুঝবেন। হ্যাঁ, আচ্ছা চলেন। ওকে, আসেন প্রথমে আমরা যে সমাসটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। খাতায় লিখেন। দ্বন্দ্বর বানানটাও পরীক্ষাতে আসে, দুইটা বফালা থাকে। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে দ্বন্দ্ব সমাস আছে এখানে মনে রাখবেন যে এই সমাসটাতে একমাত্র সমাস। আমরা জানি সমস্ত পদ দুইটা পদ থাকে, পূর্বপদ, পরপদ। তো এই সমাসে উভয় পদ প্রধান। উভয় পদ প্রধান, অর্থাৎ এখানে পূর্বপদ বুঝাবে, পরপদ বুঝাবে। যেমন সে ধরেন আমি যদি বলি মা বাবা, আচ্ছা বলেন তো মা বাবা দ্বারা কি মাকে বুঝায় না বাবাকে বুঝায়? বলেন। ধরেন আমি বললাম মাসি পিসি, এখন বলেন তো এই মাসি পিসি দিয়ে কি মাসিকে বুঝায় না পিসিকে বুঝায়? বলেন, মাসি পিসি দিয়ে কি মাসিকে না দুইটাকেই কিন্তু বুঝায়। দেখেন যদি বলি টাকা পয়সা, আমার অনেক টাকা পয়সা আছে, তার মানে টাকাও আছে পয়সাও আছে।
দেখছেন, যদি বলি আয় ব্যয়, তাহলে দেখেন আমার আয় ব্যয় অনেক, তার মানে আমার আয়ও অনেক, আমার ব্যয়ও অনেক। বুঝছেন? সো এই যে কনসেপ্ট, যেখানে আপনি দেখবেন যে পূর্বপদ পরপদ দুইটারই অর্থ প্রধান, ওইটাকে আমরা বলি, ওইটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের বেসিক জিনিস এটা, যখন আপনি দেখবেন কোন একটা সমাসে দুইটা পদেরই অর্থ প্রধান, সিঙ্গেল, শুরুর পদকে বুঝাচ্ছে না আলাদাভাবে, পরের পদকেও বুঝাচ্ছে না, দুইটাই বুঝাচ্ছে, ওইটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। কথা ক্লিয়ার? আমার সাথে রেসপন্স করতে হবে। কথা ক্লিয়ার? এখন এই সমাসগুলোতে যখন আপনি ব্যাস বাক্য করবেন, এটা তো সমস্ত পদ, ব্যাস বাক্য করতে গেলে দুইটা পদের মাঝে আপনি জাস্ট ও, এই অব্যয়টা আনবেন, ও। তাহলে এইবার ভাইয়া একটু খেয়াল করে দেখেন তো জিনিসটা, একটু মানে দেখেন যে জিনিসটা আসলে মিলাইতে পারেন কিনা। ধরেন মা বাবা, এখন এটার ব্যাস বাক্য কি? মা ও বাবা। দেখছেন ব্যাস বাক্য হয়ে গেল। তাহলে মাসি পিসি, এটার ব্যাস বাক্য কি? মাসি ও পিসি, হয়ে গেল। তাহলে বাকিগুলো ব্যাস বাক্য করেন, বাকিগুলোর ব্যাস বাক্য করেন, দেখেন পারেন কিনা। বাকিগুলোর ব্যাস বাক্য পারবেন? ইজি কিন্তু। তাহলে টাকা পয়সা, এটার ব্যাস বাক্য কি? টাকা ও পয়সা, জাস্ট ও যুক্ত করে দিবেন। ওকে? তাহলে আয় ব্যয়, এটার ব্যাস বাক্য কি? আয় ও ব্যয়, শেষ। বুঝাইতে পারছি? হ্যাঁ, ও আর এবং তিনটেই আপনারা ও যুক্ত করবেন, তাহলেই হবে, এবং আর এগুলো দেওয়া লাগবে না। কনসেপ্টটা বুঝা গেছে এতটুকু পর্যন্ত? এবার খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমাদের বেসিক জিনিস, ব্যাস বাক্য করার ফরম্যাট আপনাদেরকে বুঝাইলাম। এখন আসেন, কিছু দ্বন্দ্ব সমাস হইতে পারে যেটা হচ্ছে সমর্থক দ্বন্দ্ব। সমর্থক দ্বন্দ্ব, আচ্ছা সমর্থক দ্বন্দ্বটা কি? অর্থাৎ যদি দেখেন যে ওই দ্বন্দ্ব সমাসে, যদি দেখেন যে ওই দ্বন্দ্ব সমাসে পূর্বপদ একটা আরেকটা সমর্থক, যেমন হইতে পারে, ধরেন আমি যদি বলি যে টাকা পয়সা, তাহলে দেখেন টাকা পয়সা, টাকা ও পয়সা ব্যাস বাক্য, তাহলে টাকা পয়সা একটা আরেকটা সমর্থক। ধরেন যদি বলি ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, ঠিক আছে? তাহলে দেখেন একটা আরেকটা সমর্থক। খেয়াল করেন, জামা কাপড় একটা আরেকটা সমর্থক, তাহলে এইটা হচ্ছে সমর্থক দ্বন্দ্ব। এটা কি দ্বন্দ্ব বলেন? সমর্থক দ্বন্দ্ব। ওকে ফাইন। তাহলে বিপরীতার্থক দ্বন্দ্ব হইতে পারে, বা এটাকে আমরা বিপরীত দ্বন্দ্ব বলতে পারি, বিপরীতার্থক দ্বন্দ্ব যাই বলেন। তাহলে এই কনসেপ্টটা কি? একটা আরেকটার বিপরীত হবে। যেমন দেখেন আয় ব্যয় একটা আরেকটার কিন্তু বিপরীত, আয় ব্যয় একটা আরেকটার বিপরীত। জমা খরচ, জমা খরচ একটা আরেকটার বিপরীত। খেয়াল করে দেখেন, জমা খরচ একটা আরেকটার বিপরীত। উঁচু নিচু একটা আরেকটার বিপরীত, উঁচু নিচু একটা আরেকটার বিপরীত। তাহলে এইটাকে বলতে পারি, এটা হচ্ছে কি বলেন তো? এটা হচ্ছে আমাদের কি দ্বন্দ্ব বলেন তো? এটা হচ্ছে আমাদের বিপরীতার্থক দ্বন্দ্ব বা বিপরীত দ্বন্দ্ব। কনসেপ্টটা বোঝা গেছে? বুঝছেন? বুঝছেন? ব্যাস বাক্য মানে কি? ব্যাস বাক্য মানে কি এটা আপনি বুঝেন নাই? ব্যাস বাক্য মানে যে এটা বড় বাক্য, এগুলো তো সমস্ত পদ, আপনি মনে পুরো ক্লাস করেন নাই। সাউন্ড আসে না? সাউন্ড ঠিকই আসে, আমি দেখতেছি যে সাউন্ড আসে, আপনি বলেন সাউন্ড আসে না। এই যে কি জানি মৃদুল মজুমদার, কনফিউজ করে দেন কেন? আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? আচ্ছা গেল। আচ্ছা এইবার আসেন, এবার হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব বা বিরোধ দ্বন্দ্ব বা বিরোধমূলক দ্বন্দ্ব, যেটাই বলেন সমস্যা নেই। আচ্ছা এখন আসেন, এই বিরোধমূলক দ্বন্দ্বটা কি? অর্থাৎ একটা আরেকটার বিরোধ হবে। বিরোধ মানে কি? শত্রুতা। বিরোধ মানে কি? শত্রুতা। যেমন দেখেন দা কুমড়া, আচ্ছা দা কুমড়া একটা কি আরেকটার মানে ভালোবাসার সম্পর্ক না শত্রুতার সম্পর্ক? অবশ্যই শত্রুতার সম্পর্ক, তাই না? আচ্ছা এরপর দেখেন সাপে নেউলে, সাপে নেউলে, তাহলে সাপ বেজি একটা আরেকটা কি ভালোবাসার সম্পর্ক না বিরোধের সম্পর্ক? বিরোধের সম্পর্ক, বিরোধ। দেখছেন জিনিসটা? খেয়াল করেন। বুঝতেছেন? এটা বিরোধের সম্পর্ক। বিরোধ মানে কি? শত্রুতা বুঝাবে। বিরোধ মানে কি? শত্রুতা বুঝাবে। আচ্ছা এরপর আসেন অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব হচ্ছে যেখানে দুইটা পদে বিভক্তি থাকে। অলুক দ্বন্দ্ব যেখানে দুইটা পদে বিভক্তি থাকে, এমন দ্বন্দ্ব সমাসকে বলা হয় অলুক দ্বন্দ্ব। যেমন খেয়াল করে দেখেন, আমি যদি বলি যে জলে স্থলে, তাহলে জলে স্থলে দেখেন
এই যে দেখেন দুইটার সাথে এ বিভক্তি আছে। এখন আপনি বলতে পারেন ভাই সাপে নেউলে এখানেও তো এ বিভক্তি আছে। এ বিভক্তি আছে কিন্তু এটা তো বিরোধ বোঝাচ্ছে, এই জন্য এটাকে আমরা অলুক দ্বন্দ্ব না বলে বিরোধার্থক দ্বন্দ্ব বলছি। ধরেন যদি বলি হাতে কলমে, তাহলে হাতে কলমে খেয়াল করে দেখেন এখানে হাতের সাথে এ বিভক্তি আছে, এখানে কলমের সাথে এ বিভক্তি আছে, দেখছেন? বুঝতেছেন জিনিসটা? মানে দুইটার সাথে কিন্তু বিভক্তি আছে। ধরেন যদি বলি ঘরে বাইরে, তাহলে ঘরের সাথে বিভক্তি, বাইরে এখানেও দেখেন এ বিভক্তি শেষে, এই যে দেখেন দুইটার সাথে কিন্তু বিভক্তি যুক্ত আছে। ঘর, ঘরটা হচ্ছে মূল শব্দ, ঘরের সাথে এ বিভক্তি, বাইরে, বাইরে এটা হচ্ছে মূল শব্দ, এ বিভক্তি। তাহলে এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্বটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বুঝাইতে পারছি ভাই? বিভক্তি কিভাবে বুঝবো? ধরেন এটা হচ্ছে ঘর, এটা হচ্ছে মূল শব্দ, এই মূল শব্দের সাথে অতিরিক্ত একটা এ বিভক্তি একার যুক্ত হয়েছে না ঘরে, এই একারটাকে এটা হচ্ছে বিভক্তি। বুঝছেন? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? মোটা দাগে এই কয়টা কনসেপ্ট থেকে পরীক্ষাতে বেশি প্রশ্ন আসে। আচ্ছা, এরপর আসেন, এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব, বুঝছেন? আচ্ছা, বহুপদী দ্বন্দ্বটা কি? বহুপদী দ্বন্দ্ব হচ্ছে যেখানে, মনে রাখবেন, বহুপদী দ্বন্দ্ব হচ্ছে যেখানে দুইয়ের অধিক পদ থাকবে, দুইয়ের অধিক পদ, ওইটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। স্যার অলুক দ্বন্দ্বটা আরেকবার। অলুক দ্বন্দ্বটা হচ্ছে যেখানে দুইটা পদের সাথেই বিভক্তি থাকবে। যেমন দেখেন জল, এটা হচ্ছে মূল শব্দ জল। এখন দেখেন এই যে জলের সাথে এ বিভক্তি যোগ করে দিলাম জলে। আবার দেখেন এখানে স্থল, এটা হচ্ছে মূল শব্দ স্থল। এখন এই যে স্থল, এটার সাথে আমি একার যুক্ত করে দিলাম এ বিভক্তি, এই যে স্থলে। এই যে দুইটা পদে বিভক্তি থাকলে ওটাকে আমরা বলতে পারি কি? ওইটা হচ্ছে আমাদের কি বলেন? অলুক দ্বন্দ্ব। বুঝছেন? ওটাকে আমরা কি বলতে পারি? অলুক দ্বন্দ্ব বলতে পারি। ওকে, এবার আসেন বহুপদী দ্বন্দ্ব কি? যেখানে দুইয়ের অধিক পদ থাকে। যেমন খেয়াল করে দেখেন, আমি যদি বলি যে পদ্মা মেঘনা, পদ্মা মেঘনা যমুনা। আচ্ছা বলেন এখানে কয়টা পদ আছে? দুইয়ের অধিক পদ, তিনটা পদ। পদ্মা মেঘনা যমুনা, পদ্মা মেঘনা যমুনা। আজকে ক্লাস আবার সমাসের, বুঝলাম না, সমাসের কি আগে ক্লাস হয়েছে? সমাসের ক্লাস কি আগে হয়েছে? তাহলে দেখেন পদ্মা মেঘনা যমুনা, এখানে দুইটা পদ, দুইয়ের অধিক পদ আছে, তার মানে এটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। এখন এটার ব্যাস বাক্য কিভাবে করবেন খেয়াল করেন। এই যে দেখেন ব্যাস বাক্য করবেন খুব সহজ, পদ্মা মেঘনা, আর ওই যে শেষে যেটা আছে ওইটার সাথে ও যুক্ত করে দিবেন, ও যমুনা শেষ, পদ্মা মেঘনা ও যমুনা। আচ্ছা এবার আমি আর একটা দিই, আপনারা এটা একটু ট্রাই করেন। ধরেন আমি যদি বলি নাক কান গলা, এটার ব্যাস বাক্য করেন তো, পারেন কিনা? আরেকটা দিই, সাহেব বিবি গোলাম দিন, এগুলোর ব্যাস বাক্য করেন। সো সিম্পল, পারবেন আপনারা। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? কথা ক্লিয়ার? বুঝছেন জিনিসটা ক্লিয়ার কিনা বলেন? আমার মনে হয় এতটুকু পর্যন্ত ক্লিয়ার। আসেন এবার আপনাদেরকে ব্যাস বাক্যগুলো দেখাই, দেখেন আমার সাথে ব্যাস বাক্য মিলে কিনা। তাহলে নাক কান গলা, নাক, ঠিক আছে, কান ও গলা। ও সরি, এখানে একটা জিনিস ভুল হয়েছে, এটা অ্যাকচুয়ালি ইয়া হবে না, হাইপেন হবে না, এটা কমা হবে। নাক কমা কান ও গলা, বুঝছেন? আর এখানেও সেম, এটা অ্যাকচুয়ালি কমা হবে, প্রথমটার সাথে কমা হবে। পদ্মা মেঘনা ও যমুনা। আর এটা কি হবে? সাহেব কমা বিবি, ঠিক আছে, ও গোলাম শেষ। ভেরি গুড, এই যে পারছেন। আর একটা লাস্ট একটা সমাস পড়াবো, ওটাই লাস্ট, এরপর আপনাদের আর দ্বন্দ্ব সমাস শেষ। আচ্ছা, এরপরে আমরা যে কনসেপ্টটা পড়বো ওই কনসেপ্টটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব। ওকে, আসেন তো একশেষ দ্বন্দ্ব কি? একশেষ দ্বন্দ্ব হচ্ছে যেখানে সমস্ত পদে একটা পদ থাকে, একটা। যেমন আসেন ধরেন আমি যদি বলি দম্পতি, আচ্ছা বলেন তো দম্পতি,
আচ্ছা এই দম্পতি এখানে কয়টা শব্দ আছে বলেন? দেখেন একটু আগে আপনি যত সমাস পড়ছেন সবগুলোতে একের অধিক পদ আছে, মানে দুইটা, মিনিমাম দুইটা, আয় ব্যয় দুইটা। খেয়াল করেন, জামা কাপড় দুইটা, সাপে নেই হলো দুইটা, জলস্থলে দুইটা, নাক কান গলা, এখানে তো দুইয়ের অধিক। এখন এইখানে বলেন দম্পতি, এখানে কি দুইটা পদ? দম একটা পদ, পতি একটা পদ, এরকম না। দম্পতি, দম মানে কি? পতি মানে বুঝলাম, তো দম এটার কোনো অর্থ আছে না। তার মানে এখানে একটা পদ, একটা শব্দ। এই যে একটা শব্দ সমস্ত পদে, এটাকে বলে এটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব। এটাকে কি বলে? একশেষ দ্বন্দ্ব। আমার কথা বুঝছেন? বুঝাই যাচ্ছি? বলেন কয়টা? একটা। দম্পতি একটা জাস্ট। আচ্ছা ধরেন আরেকটা বললাম, আমি বললাম আমরা, আমরা। এখন বলেন এখানে কি একটা না দুইটা? একটা শব্দ, একটা, জাস্ট একটা। এই দুইটাই পরীক্ষাতে প্রশ্ন আসবে। একশেষ দ্বন্দ্ব মানে এই দুইটা, এই দুইটা শেষ। এখন আমাকে বলেন দম্পতিতে মানুষ একজন কিনা? হ্যাঁ সমস্ত পদ শব্দ একটা, বাট দম্পতিতে কি মানুষ একজন? দম্পতিতে কি মানুষ একজন? না, মানুষ দুইজন। তাহলে মানুষ দুইজন কে? জায়া, আরেকজন হচ্ছে পতি। জায়া ও পতি, শেষ। জায়া মানে বউ, পতি মানে স্বামী। তা এখন বলেন আমরা, এটাতে কি মানুষ একজন? হ্যাঁ শব্দ একটা, মানুষ কি একজন? না। তাহলে আমরা কি হবে? আমরা হবে তুমি, কমা, সে ও আমি। এইটা শেষ। এই দুইটাই, এই দুইটাই পড়বেন, ঠিক আছে? আচ্ছা এইবার আসেন, এবার আসেন আমরা একটু কোশ্চেন সলভ করি। আমরা একটু বোর্ডের আপনাদের চাকরির পরীক্ষার কোশ্চেন গুলো সলভ করি। আপনারা আসেন সলভ করেন, বলেন। বলেন সলভ করেন দ্রুত। এবার আসেন আপনাদেরকে চাকরির পরীক্ষার কোশ্চেন সলভ করায়। হ্যাঁ অর্থাৎ একশেষ দ্বন্দ্ব হচ্ছে শব্দ একটা, কিন্তু ভিতরে মানুষ কিন্তু একজন না, বা পদ কিন্তু ভিতরে একটা হবে না, ব্যাস বাক্যে তখন আর একটা হবে না। আচ্ছা এবার দেখেন জলের স্থলে কি সমাস? এটা আপনাদেরকে পড়াইছি, 37 বিসিএস আসছে। বলেন জলের স্থলে কি সমাস? সে তুমি, আমি, আমি তুমি, সে, এক এক বইতে এক একটা দেওয়া থাকে, একটা অনুসরণ করলেই হবে, এগুলো নিয়ে প্যারা খাবেন না। তাহলে এটা কি হবে বলেন? একটু দেখেন ভাইয়া, একটু দেখেন। তাহলে দেখেন বিভক্তি আছে, জল, স্থল, মূল শব্দ কি? জল, এটার সাথে বিভক্তি, এটা আপনাদেরকে পড়াইছি, সেটা অবশ্যই অলুক দ্বন্দ্ব। আচ্ছা এরপর দেখেন আলো ছায়া কোন সমাসের অন্তর্গত? তাহলে দেখেন আলো ছায়া বলতে কিন্তু আলোকেও বুঝায়, আবার ছায়াকেও বুঝায়। মানে আলো ছায়া, আপনি যদি বলেন যে এই ঘরে আলো ছায়া আছে, তার মানে এই ঘরে আলো আছে, ছায়াও আছে, সেটা অবশ্যই ডেফিনেটলি দ্বন্দ্ব সমাস। বুঝছেন? আচ্ছা এরপর আসেন কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এবার আসেন দেখেন কোন শব্দটাতে দুইটা পদের অর্থ প্রদান হয়। কোন শব্দে দুইটা পদের অর্থ প্রদান হয়? তাহলে উত্তর ভাই বোন দেখেন, সিংহাসনে কিন্তু সিংহকে বুঝায় না, বুঝায় আসনকে, বড় পদের অর্থ প্রদান। কানাকানি, এখানে তো দুই পদের অর্থ প্রদান এমন না, কানাকানি দ্বারা নির্দিষ্ট একটা জিনিসকে বুঝায়, কানে কানে কথা বলাকে বুঝায়। গাছ পাকা, ধরুন গাছ পাকা বলতে কিন্তু পাকাকে বুঝায়, গাছকে বুঝায় না। আপনি যদি বলেন গাছ পাকা, এটা ধরেন একটা আম নিয়ে বললেন গাছ পাকা, তার মানে কি গাছকে বুঝায় না? সো এইটাই ভাই বোন, ভাইকেও বোনকেও বুঝায়। সহজ প্রশ্ন। আচ্ছা এইবার দেখেন যে সমাসের সমসমান পদের প্রত্যেকটি পদের অর্থ প্রদান হয়, তো এইটা দ্বন্দ্ব সমাস হবে, কারণ দ্বন্দ্ব সমাসে দুইটা পদ থাকে, দুইটা পদেরই অর্থ প্রদান, প্রত্যেকটি পদের অর্থ প্রদান। এটা মানে কি যতগুলো পদ থাকবে সবগুলো পদের অর্থ প্রদান। ইভেন আপনি দেখেন যখন দুইয়ের অধিক পদ হয়, সাহেব বিবি গোলাম, নাক কান চোখ, পদ্মা মেঘনা যমুনা, তখন সবগুলো পদের অর্থ প্রদান হয়। পদ্মা মেঘনা যমুনা তিনটারই অর্থ প্রদান, পদ্মাকেও বুঝায়, মেঘনাকেও বুঝায়, যমুনাকেও বুঝায়। সো ডেফিনেটলি দ্বন্দ্ব সমাস একদম চাপ। এই যে 18তম শিক্ষক নিবন্ধন 2024 আসছে। এরপর দম্পতি কোন সমাস? এবার বলেন, পড়াইছিলাম না? দম্পতি কোন সমাস? উত্তর হচ্ছে দ্বন্দ্ব সমাস, এটা পড়াইছি, একশেষ দ্বন্দ্ব। এটা নিচের কোনটি দ্বন্দ্ব সমাস? রাজর্ষি, নীলকণ্ঠ, অহিনকুল, গ্রামান্তর। আচ্ছা এইবার আসেন আপনাদেরকে একটু বুঝাই। নীলকণ্ঠ হচ্ছে শিবের নাম, সো নীলকণ্ঠ দ্বারা নীলকেও বুঝায় না, শিব কণ্ঠকে বুঝায় না, এটা বাদ। গ্রামান্তর, এটা মানে হচ্ছে গ্রাম যোগ অন্তর, এটা অন্য সমাস, এটা একটু পরে পড়াবো।
এখন ওহি নকুল, এই ওহি নকুল দ্বারা ওহিকেও বুঝায় নকুলকেও বুঝায়। এবার বলেন ওহি অর্থ কি, নকুল অর্থ কি? আমাকে বলেন ওহি অর্থ কি আর নকুল অর্থ কি? ওহি অর্থ কি আর নকুল অর্থ কি, এটা বুঝতে হবে। গুড। কে পারবেন? এই যে হ্যাঁ উত্তর আসতেছে, আমার আগে এটা বলতে হবে। হ্যাঁ ওহি মানে সাপ, তাহলে নকুল মানে কি? এই যে দেখেন, এইটাই জানতে চাচ্ছি। ওহি মানে সাপ, নকুল মানে বেজি, নকুল মানে বেজি, তাহলে সাপ বেজি। এটা কিন্তু বিরোধার্থক দ্বন্দ্ব, পড়ছিলেন না? ওকে আচ্ছা, এইবার আসেন এটার উত্তর সি। তাহলে একটু পর্যন্ত হোপফুলি বুঝতে পারছেন। এবার বলো দ্বন্দ্ব সমাস ক্লিয়ার কিনা? ভেরি গুড। আমি কি বুঝাইতে পারছি? বুঝছেন আপনারা? দ্বন্দ্ব সমাস বুঝছেন? আচ্ছা এবার আসেন, দ্বন্দ্ব সমাস বুঝলে এবার আপনাদেরকে একটা মানে খুবই সিম্পল একটা সমাস বুঝাই, এটা আপনাদের ভালো লাগবে। সেটা হচ্ছে নিত্য সমাস। এটা যদিও প্রধান কোনো সমাস না, বাট এটা থেকে পরীক্ষাতে অনেক কোশ্চেন আসে। খুবই সিম্পল, মনে রাখবেন যে সমাসের শেষে দুইটা জিনিস থাকে, অন্তর থাকে এবং যে সমাসের শেষে মাত্র থাকে ওটা নিত্য সমাস। চোখ বন্ধ কইরা যে সমাসের শেষে অন্তর থাকে নিত্য থাকে ওটা একসাথে খুঁজতে গেলে মিলে যায়। আগে আপনি আলাদা আলাদা ভাবে শিখেন, তারপর একসাথে কম্বাইন, তখন ইয়ে হবে, সমস্যা নাই। তাহলে বলেন নিত্য সমাস কি? যে সমাসের শেষে অন্তর থাকে, যেমন খেয়াল করেন গ্রামান্তর, দেশান্তর, একটু পরে আপনাদেরকে কাজ দিতেছি, কালান্তর, অনেক আছে, যুগান্তর, রূপান্তর, গৃহান্তর, অনেক আছে। আচ্ছা এরপর আসেন মাত্র থাকলে, যেমন আমি যদি বলি যে চাহিবা মাত্র, নাম মাত্র, বলা মাত্র, দর্শন মাত্র, এগুলো সব নিত্য সমাস। দেখেন শেষে অন্তর, শেষে মাত্র। এখন মজার ব্যাপার হচ্ছে আপনি ব্যাস বাক্য কিভাবে করবেন। মনে রাখবেন অন্তর থাকলে ব্যাস বাক্যের শুরুতে অন্য শব্দটা আসবে, অন্য। তাহলে গ্রামান্তর, এটার ব্যাস বাক্য হচ্ছে অন্য গ্রাম। এবার বাকিগুলোর ব্যাস বাক্য আপনারা করেন। এটা কি? এটা হচ্ছে ব্যাস বাক্য। আর এটা কি? এটা হচ্ছে সমস্ত পদ। বুঝছেন? তাহলে ব্যাস বাক্য করেন, ব্যাস বাক্য করেন, দেখেন পারেন কিনা। হ্যাঁ ব্যাস বাক্য করেন, ভেরি গুড, হচ্ছে। তাহলে দেশান্তর অন্য দেশ, সো সিম্পল, দেশান্তর অন্য দেশ, ঠিক আছে। এরপর কালান্তর অন্য কাল, আচ্ছা যুগান্তর অন্য যুগ, শেষ। আচ্ছা এইবার আসেন, যদি মাত্র থাকে তাহলে ব্যাস বাক্যের শুরুতে আসবে কেবল, কেবল। তাহলে দেখেন চাহিবা মাত্র, কেবল চাহিবা। ঠিক আছে। আচ্ছা নাম মাত্র, তাহলে এটা হচ্ছে কি? কেবল নাম। এবার বাকি দুইটার ব্যাস বাক্য আপনারা করেন, বাকি দুইটার ব্যাস বাক্য আপনারা করেন।
দেন বাকি দুটো ব্যাচ বাক্য করেন। স্যার নিত্য সমাস কোন পদ প্রধান, এটা কি জানা জরুরি? এটা জানা জরুরি না, এটা অপ্রধান সমাস। অতিমাত্র হবে, অতিমাত্র অতীত অব্যয়, এটা হবে না। তেপান্তর, তেপান্তর হবে না। এটা কেন হবে না একটু পরে জানবেন। তেপান্তরের শুরুতে সংখ্যা আছে, অতিমাত্র হবে না। এগুলো ইউটিউব দেখে দেখে ক্লাস করে ইয়ে করতেছেন না, এত এত ইয়েতে সব যা আপনি জানতে চাইবেন সব ক্লাসে পাবেন, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে। এখন দুইটা জিনিস, হ্যাঁ তাহলে এটা আসেন, এটা কি বলা মাত্র, কেবল বলা। দর্শন মাত্র, দর্শন মাত্র মানে দেখা মাত্র, তাহলে কেবল দর্শন। কারণ দুইটা জিনিস আলাদাভাবে আপনারা মনে রাখবেন, দুইটা জিনিস, দুইটা সমাস আপনারা আলাদাভাবে মনে রাখবেন। একটা হচ্ছে 92, আরেকটা হচ্ছে কালসাপ। আরেকটা সমাস আছে যেটার নাম হচ্ছে আমরা। এখন আমরা, এটা কিন্তু দুইটা সমাসই হয়। এটা একশেষ দ্বন্দ্ব হইতে পারে, অপরদিকে এটা নিত্য সমাসও হইতে পারে, তবে অপশনে দুইটা কখনোই দেওয়া থাকে না। যদি দুইটা দেওয়া থাকে তাহলে নিত্য সমাস, এটা বেস্ট অ্যান্সার। কখনোই অপশনে দুইটা একসাথে দেওয়া থাকে না। যদি দুইটা দেওয়া থাকে তাহলে এটা বেস্ট অ্যান্সার। বুঝছেন? শেষ, সিম্পল। আচ্ছা, তাহলে আসেন 92, এটার ব্যাচ বাক্য কি হবে একটু খেয়াল করেন। 92 এটা কি হবে? 2 এবং 90 ব্যাচ বাক্য। ব্যাচ বাক্যগুলো মনে রাখতে হবে, 2 এবং বা ও যেটাই দেন 90। ঠিক আছে, বুঝছেন? ওকে, আশা করি বুঝছেন। হ্যাঁ, যে কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, প্রবলেম, সকল প্রবলেম সলভেবল। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন কালসাপ। এটার ব্যাচ বাক্য অনেক রকম করা যায়, কিন্তু যখন আপনি এটাকে নিত্য সমাস ধরবেন, হ্যাঁ যখন আপনি এটাকে নিত্য সমাস ধরবেন তখন আপনার এটার ব্যাচ বাক্য করতে হবে কাল তুল্য সাপ। বুঝছেন? কাল তুল্য সাপ, কাল তুল্য সাপ। আসেন, একজন একটা ভালো প্রশ্ন করছে, আমি প্রশ্নটা পড়ি। প্রশ্ন বলছে, ভাই জলস্থলে বিপরীত দ্বন্দ্ব মানে হয়? ভাই জলস্থলে বিপরীত দ্বন্দ্ব হবে, হবে না কেন? কিন্তু কথা হচ্ছে জল, জলস্থল না, জলে যে বিভক্তি থাকার কারণে, জলে স্থলে বিভক্তি থাকার কারণে এটা বিপরীত দ্বন্দ্ব হয় নাই। রাফিয়া জিসা আপু, আপনি কি বুঝতে পারছেন ব্যাপারটা? রাফিয়া জিসা, আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন? এখানে তো বিভক্তি আছে, সো আপনি বিপরীত দ্বন্দ্ব আনসার করতে পারবেন না। আচ্ছা, এইবার আমাকে বলেন, আমি কি আপনাদেরকে নিত্য সমাসের কনসেপ্টটা বুঝাইতে পারছি? আমি কি আপনাদেরকে নিত্য সমাসের কনসেপ্টটা কি বুঝাইতে পারছি? কথা ক্লিয়ার এতটুকু পর্যন্ত? আচ্ছা, যদি বুঝেন তাহলে চলেন এবার একটু আপনাদেরকে আবার একটু কোশ্চেন দেখাই। কই কোশ্চেন আছে কিনা আল্লাহ জানে। কোশ্চেন মনে নাই, থাকার কথা যদিও। নাই 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 নাই, এটার কোশ্চেন
ওকে, প্যারা নেই, ঠিক আছে, এইগুলোই যেটা পড়াইছি ওইটাই। আচ্ছা, তাহলে ক্লিয়ার আমরা কিভাবে নিত্য সমাস হয় এখন, মানে এটা একশেষ দ্বন্দ্ব সমাস, আবার এটা নিত্য সমাসও অনেক জায়গাতে আনসার করে, বুঝছেন? সাপে নেউলে কি বিরোধ লোক? জি অবশ্যই বিরোধ লোক। ঠিক আছে, মোহাম্মদ রকিবুল ইসলাম, আপনার কণ্ঠ তো সুন্দর আছে, এটা আপনার ক্লাসের বিষয় না। আমার কণ্ঠ সুন্দর, আমার কণ্ঠ অসুন্দর, আমি দেখতে সুন্দর, আমার পাঞ্জাবি দেখতে, এগুলো আপনার ক্লাসে বলা লাগবে না, বুঝছেন? আপনার কাজ হচ্ছে পড়ানো, আমার কাজ হচ্ছে পড়ানো, আপনার কাজ হচ্ছে পড়া বুঝা। পড়া বুঝলে তারপর বলবেন, না বুঝলে বলবেন, আবার বুঝাই দিব। মানে ক্লাসে নাটক করার জন্য আসিনি আমি, আর আপনার হাতে নাটক করার মতো সময় নেই। নিশ্চয়ই টাকা দিয়ে নাটক, আমার নাটক দেখার জন্য ক্লাস করেন নাই, আমার পাম দেওয়ার জন্য ক্লাস করেন নাই, টাকা দেন নাই, শেখার জন্য আসছেন। ওই চাকরি যখন হবে না তখন এগুলো লাভ নাই, এগুলো করে কোনো লাভ হবে না, বুঝছেন? পড়া পড়াই। আমি কখনো দেখছেন চাকরির ব্যাচে, আপনাদের ব্যাচে এতদিন পর্যন্ত পড়াইতেছি, কখনো পড়ার বাইরে একটা সিঙ্গেল ওয়ার্ড কোনোদিন কথা বলতে দেখছেন? আপনারা ফেসবুকে, ইউটিউবে আমার অনেক ভিডিও দেখছেন, আমি পোলামেনের সাথে ক্লাসে অনেক মজা করেই করি। আপনাদের সাথে কোনোদিন করছি? এই মানে এই এতগুলো ক্লাস আপনারা আমার সাথে করছেন, কখনো দেখছেন? না। এখন একটা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, একটা ভার্সিটি, ও তো বয়স অল্প, 18-20 বছর বয়স, ওরে মজা করেই পড়াইতে হবে, এছাড়া ওর কাছে পড়া ভালো লাগবে না। আপনার তো ভাই চাকরি নাই, কিছু নাই, বিয়ে করতে পারতেছেন না, চাকরি নাই, সমাজে মুখ দেখাতে পারতেছেন না, ঘর থেকে বাইরে যেতে পারতেছেন না, আপনার কি মজা করার টাইম আছে? আপনার সেই সময় আছে? কখনো দেখছেন আমি আপনাদের সাথে 1 মিনিট মজা করতে? পড়া কম পড়াইছি, বেশি পড়াইছি, ক্লাস বেশিক্ষণ নিছি, কম নিছি, কিন্তু কোনোদিন ক্লাসে বাহিরের কোনো কথা, পড়াশোনার বাইরে একটা সিঙ্গেল কথা আমার মুখ দিয়ে বাইরে হয় নাই। কারণ আমি জানি আপনার প্রত্যেকটা টাইমের দাম আছে, প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে, আপনাকে সেটা গুরুত্ব দিতে হবে। ওকে, আমি বুঝাইতে পারছি? ওকে ভাইয়া, সাপে নেউলে এটা বিরোধার্থক, এটা কিন্তু আমি কিন্তু ক্লাসে ক্লিয়ার করে দিচ্ছি, এটা বিরোধার্থক। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বুঝছেন? বুঝছেন আমি বুঝাইতে পারছি? ওকে। এইচএসসি 24 আমাদের ক্লাসে অনেক মজা করতেন, দেখছেন 24 ব্যাচের বলবেন এখন জবের জন্য ক্লাস করে। ওকে, ক্লিয়ার। আমি এবার আসলে আমরা একটা সমাস পড়ি, সেই সমাসের নাম হচ্ছে দ্বিগু সমাস, এটাও সহজ সমাস। আচ্ছা, এই সমাসের কনসেপ্টটা কি আগে এটা বুঝতে হবে, কনসেপ্টটা কি আগে এটা বুঝতে হবে। হ্যাঁ, তো এই সমাসে শুরুতে সংখ্যা থাকে, প্লাস এই সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে। পরপদ, এই দুইটা জিনিস, সংখ্যা থাকবে এবং পরপদের অর্থের প্রাধান্য পাবে। নিত্য সমাস তেপান্তরে ব্যাস বাক্য হবে। নিত্য তেপান্তর নিত্য সমাস না, আমাকে সময় দিতে হবে। আচ্ছা, আমি ক্লিয়ার করব, সব ক্লিয়ার করব ভাইয়া, সব ক্লিয়ার করব। আচ্ছা আসেন, তাহলে দ্বিগু সমাসের কনসেপ্টটা কি? প্রথমে সংখ্যা থাকবে, এরপর কোন পদের অর্থ প্রদান হবে? পরপদের অর্থ প্রদান হবে। কনসেপ্টটাকে বুঝতে হবে। প্রথমে সংখ্যা থাকবে, তারপর কি হবে? পরপদের অর্থের প্রাধান্য পাবে। ওকে, ভেরি গুড। আসেন দেখেন, যেমন খেয়াল করেন, ধরেন আমি যদি বলি চৌরাস্তা, সংখ্যা দিয়ে আরো অনেক সমাস আছে, বাট আমি যেগুলো বুঝাচ্ছি আপনি শুধু ওইটা বুঝেন, আস্তে আস্তে সব আসবে। চৌরাস্তা, দেখেন শুরুতে সংখ্যা আছে। এখন বলেন, চৌরাস্তা দ্বারা কি 4কে বুঝায় না রাস্তাকে বুঝায়? আমাকে আগে বলতে হবে, বলেন চৌরাস্তা এটা দিয়ে কি 4কে বুঝায় না রাস্তাকে বুঝায়? চৌরাস্তা এটা দিয়ে কি 4কে বুঝায় না রাস্তাকে বুঝায়? বলেন, বুঝতে হবে। ডেফিনেটলি চৌরাস্তা দ্বারা রাস্তাকে বুঝায়। তাহলে দেখেন শুরুতে সংখ্যা আছে 4, চৌরাস্তা শুরুতে 4 সংখ্যা আছে, এটা দেখেন পরপদ রাস্তাকে বুঝাচ্ছে। ঠিক আছে, দেখছেন জিনিসটা, খেয়াল করছেন? পঞ্চনদ শুরুতে সংখ্যা আছে, পঞ্চনদ দ্বারা কিন্তু নদকে বুঝায়। ষড়ঋতু শুরুতে সংখ্যা আছে 6, ষড়ঋতু দ্বারা ঋতুকে বুঝায়। নবরত্ন, নব শুরুতে সংখ্যা আছে 9, নবরত্ন দিয়ে কিন্তু রত্নকে বুঝায়। সপ্তাহ, সপ্তাহ শুরুতে 7 আছে, অহ মানে দিন, সপ্তাহ মানে কিন্তু দিনকে বুঝায়, 7কে বুঝায় না, বুঝায় দিন। বুঝাইতে পারছি জিনিসটা? ত্রিফলা, ত্রিফলা 3কে বুঝায় না, বুঝায় 3টা ফল, ওটা মিলে হয় ত্রিফলা, তাহলে ফলকে বুঝায়। বুঝছেন? সপ্তডিঙা, সপ্ত মানে হচ্ছে 7, ডিঙা মানে হচ্ছে নৌকা, তাহলে সপ্তডিঙা দ্বারা 7কে বুঝায় না, বুঝায় নৌকাকে। বুঝছেন কনসেপ্টটা? ধরতে পারছেন? শুরুতে সংখ্যা, পরপদের অর্থ প্রদান। এখন যখন ব্যাস বাক্য আপনি যখন করতে যাবেন, তখন ব্যাস বাক্যের শেষে সমাহার শব্দ আসে, সমাহার।
ব্যাস বাক্যের শেষে সমাহার আসে। আচ্ছা, তাহলে চৌরাস্তা মানে কি? 4 রাস্তার সমাহার, 4 রাস্তার সমাহার, ঠিক আছে? আচ্ছা দেখেন সিম্পল, তাহলে পঞ্চনদ কি হবে? পঞ্চ বা 5 যেটাই বলেন সমস্যা নাই, পঞ্চনদের সমাহার, সমাহার, বুঝছেন? ওকে। ষড়ঋতু 6 ঋতুর সমাহার, 6 ঋতুর সমাহার, ঠিক আছে? আচ্ছা এরপর দেখেন নবরত্ন 9 রত্নের সমাহার, 9 রত্নের সমাহার। তো বাকি এগুলোর ব্যাস বাক্য আপনারা করেন তো, দেখেন পারেন কিনা ব্যাস বাক্য। চৌরাস্তা 4টা রাস্তার সংযোগ যেখানে, হ্যাঁ তার মানে রাস্তাকে বোঝায়। তাহলে এটা কি হবে? সপ্তাহ, সপ্তাহের সমাহার, ঠিক আছে? ত্রিফলা 3 ফলের সমাহার, ঠিক আছে? সপ্তডিঙা, সপ্তডিঙার সমাহার, ওকে ক্লিয়ার? আচ্ছা তাহলে বুঝতে পারছেন, হ্যাঁ? আচ্ছা ভেরি গুড। এইবার আসেন ভাইয়া, যদি বুঝেন একটু পর্যন্ত, তাহলে কোশ্চেন সলভ করতে প্যারা খাওয়ার কথা নয়। চলেন আমরা আগে কোশ্চেন সলভ করি, তারপর বাকি কথা হবে। আগে কোশ্চেন সলভ করব, তারপর আমাদের বাকি কথা হবে, ঠিক আছে? ওকে। ওকে সলভ করেন। তেপান্তর, এবার আসেন তেপান্তরের প্রবলেমটা সলভ করে। প্রথম কথা হচ্ছে দেখেন, এটা শুরুতে অন্তর আছে না, তার মানে এটা নিত্য সমাস আপনার কাছে মনে হইতে পারে না। শুরুতে দেখেন এই যে তে মানে হচ্ছে 3, দেখেন শুরুতে সংখ্যা আছে 3 যোগ প্রান্তর। এখন বলেন তেপান্তর, দেখেন শুরুতে সংখ্যা আছে 3, তেপান্তর বলতে কিন্তু 3 কে বুঝাচ্ছে না, বুঝাচ্ছে প্রান্তরকে, যেখানে 3টা প্রান্তর এসে একসাথে হয়, এরকম 3টা প্রান্তর, ওটাকে বলে কি? ত্রেপান্তর। তাহলে 3 শুরুতে সংখ্যা আছে, শেষে পরপদ, প্রান্তরকে বুঝাচ্ছে, সুতরাং এটা অবশ্যই দ্বিগু সমাস। এবার কনফিউশন ক্লিয়ার? এবার কি কনফিউশন ক্লিয়ার? কনফিউশন এবার ক্লিয়ার? ভেরি গুড। আচ্ছা তার মানে এটা অবশ্যই দ্বিগু সমাস, ঠিক আছে? আমরা দেখেন অপশনে কিন্তু নিত্য সমাস, অপশনে কিন্তু নিত্য সমাস নাই। আচ্ছা এইবার আসেন ষড়ঋতু পড়াইছিলাম, বলেন কোন সমাস? ষড়ঋতু কোন সমাস বলেন? স্যার দ্বিগু সমাসের সাথে সংখ্যাবাচক বহুব্রী সমাসের ঝামেলা লাগে। আগে সংখ্যাবাচক বহুব্রী সমাস যখন বহুব্রী পড়াবো তখন ঝামেলা ক্লিয়ার করব। আমি বারবার আমি যতটুকু পড়াই ততটুকু বুঝে। ক্লাসটা আজকে শেষ না, ক্লাস কিন্তু আজকের পরে আর 3টা ক্লাস হবে। আচ্ছা তাহলে দেখেন ষড়ঋতু দ্বারা ঋতুকে বোঝায়, শুরুতে 6 সংখ্যা আছে, তার মানে এটা দ্বিগু সমাস। পঞ্চনদ, পঞ্চপদ, তার মানে এখানে পদকে বোঝাচ্ছে, মানে 5 ধরনের জিনিস থাকে। তাহলে শুরুতে সংখ্যা আছে পঞ্চ, তার মানে কি দ্বিগু সমাস। কোনটি দ্বিগু সমাস? সপ্তাহ, পরিভ্রমণ, বলেন কোনটা হবে? কোনটা দ্বিগু সমাস? তাহলে কোনটা দ্বিগু সমাস? সূত্র হচ্ছে সপ্তাহ, এটা আমরা পড়ছি, ঠিক আছে? ক্লিয়ার? ওকে
আজকে যতটুকু পর্যন্ত পড়াইলাম আমরা তিনটা সমাস পড়লাম, দ্বন্দ্ব, দ্বিগু, নিত্য সমাস। এই তিনটা সমাস বুঝছেন কিনা আমাকে একটু জানান তো। আপনারা কি ক্লিয়ার এই তিনটে সমাস? নেক্সট আমরা ইনশাল্লাহ বাকি সমাসগুলো নিয়েও আস্তে আস্তে আলোচনা করব। আশা করি আজকে যতটুকু পর্যন্ত পড়াইছি অতটুকু পর্যন্ত ক্লিয়ার। আমি প্রতিদিন যা পড়াবো অতটুকু পর্যন্ত যদি আপনি মাথায় নিতে পারেন এনাফ। ঠিক আছে? হ্যালো, ওকে, তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, পিডিএফ দিয়ে দেওয়া হবে। যে কোনো প্রবলেম হলে ডিসকাশন গ্রুপে পোস্ট দিন। আল্লাহ হাফেজ।